সো হেই, হ্যালো ভিউয়ার্স, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তোমাদের জন্য আবার একটা নতুন ভিডিও আমি নিয়ে চলে এলাম। তো তোমরা আমাকে সবচেয়ে বেশি যে কোয়েশ্চেনটা করেছো বারবার আমার ভিডিওর কমেন্টসে যে বেস্ট প্যারামেডিক্যাল কোর্স কোনগুলো আছে, বেস্ট প্যারামেডিক্যাল কলেজ কোনগুলো আছে। তো আজকে আমি এই দুটো প্রশ্নের মেইন উত্তর তোমাদের সবাইকে দেব এবং আ তোমাদেরকে জানাবো যে রিয়ালিটিতে কিভাবে তোমরা চুজ করবে প্রপার কোর্স, প্রপার কলেজ এগুলো কিভাবে চুজ করবে। সো শুরু করা যাক। তো ১ম প্রশ্ন তোমাদের যে বেস্ট প্যারামেডিক্যাল কোর্স কোনগুলো আছে? তোমরা বারবার ডিফারেন্ট টাইপের কোর্স সম্বন্ধে আমাকে জিজ্ঞাসা করেছো। তো সবার আগে আমি বলব, দেখো আমি নিজের মতো একটা লিস্ট বানিয়েছি। সেই লিস্ট অনুযায়ী যদি আমি যাই তাহলে বেস্ট প্যারামেডিক্যাল কোর্স কোনগুলো আমার মতামত অনুযায়ী এবং মার্কেট রিসার্চ যেটা আমি করেছি সেই অনুযায়ী হলো নাম্বার 1 আমি বলতে চাইবো বিএসসি ইন মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি বিএমএলটি। তো তোমরা আশা করি অনেকেই এই কোর্সটা সম্বন্ধে জানো। তাও একটা বেসিক ওভারভিউ তোমাদেরকে দিয়ে দিই। মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি মানে হলো আ যে মেডিকেল ল্যাব যেগুলো থাকে মানে যেখানে ব্লাড টেস্ট, ইউরিন টেস্ট, স্টুল টেস্ট এইসব ধরনের টেস্ট করা হয়ে থাকে। তো সেই ল্যাবেতে তুমি অ্যাজ আ টেকনোলজিস্ট কাজ করবে। সেখানে তুমি টেস্ট করবে এগুলো এবং আ সেই কাজটাতে ডায়াগনস্টিক, প্যাথোলজি ল্যাব এইসব জায়গায় ডায়াগনস্টিক সেন্টার, প্যাথোলজি ল্যাব এইসব জায়গায় তুমি কাজ করতে পারবে। তো এটা ডিউরেশন কত বছর হয়ে থাকে? প্রায় ৩ থেকে ৪ বছরের এরকম একটা ডিউরেশন থাকে। মেইনলি ৪ বছরই ধরা যেতে পারে। স্টেট গভর্নমেন্টের আন্ডারে আমাদের যে কলেজগুলো আছে মানে ওয়েস্ট বেঙ্গল হেলথ ইউনিভার্সিটির আন্ডারে তো সেগুলো সবই ৪ বছরের কোর্স ডিউরেশন আছে। ৪ বছরের মধ্যে ৩ বছর এডুকেশন পারপাস মানে তোমাকে ৩ বছর কলেজ এডুকেশন করতে হবে এবং ১ বছর ইন্টার্নশিপ। আচ্ছা, তো এটাতে কেমন ইনকাম হয়ে থাকে? তো আমি বলব যে দেখো ইনকামের বিষয়টা তোমরা সবসময় এই বিষয়টা আগে ভাবো। তো ইনকাম দেখো ছোটখাটো ল্যাবে তুমি যদি কাজ করো তাহলে তোমার ইনকাম হতে পারে ওই ১২,০০০-১৫,০০০ মাসে তোমাকে অফার করতে পারে। আর যদি একটু ভালো কোনো ল্যাবে চাকরি পাও তাহলে তোমার ২০,০০০-২৫,০০০ স্টার্টিং স্যালারি আসতে পারে। ঠিক আছে? তো ২০,০০০-২৫,০০০ কিন্তু আমি একটা হাইয়েস্ট এন্ড এ বললাম ফ্রেশার হিসাবে। এবার তারপর তুমি প্রমোশন পেতে মানে প্রমোশন বলতে তুমি ধীরে কাজে এক্সপেরিয়েন্সড হতে বেটার জায়গায় যদি যাও, ধীরে সেলারি বাড়বে। বাট আশা করো না যে তুমি সেলারি হিউজ অ্যামাউন্ট এ পাবে। যে মানে ইঞ্জিনিয়াররা যেমন লাখ টাকার প্যাকেজ পায় তেমন সেরকম কিন্তু একদমই আশা করো না। ঠিক আছে? এখানে ল্যাব টেকনোলজিস্ট যারা হওয়ার ইচ্ছা আছে তাদেরকে বলব একটা বিজনেস অপরচুনিটি হিসাবে দেখো এটাকে। জব অপরচুনিটি হিসাবে তোমার এক্সপেরিয়েন্স এর জন্য তুমি জব করতে পারো। বাট জব করে হয়তো আমার মনে হয় না যে খুব বেশি ইনকাম পসিবল। ঠিক আছে? যাই হোক, নেক্সট বিএসসি ইন রেডিওলজি বা মেডিকেল রেডিওলজি ইমেজিং মানে বিএমআরআইটি আচ্ছা বিএসসি ইন রেডিওলজি কিন্তু জেনপাসের আন্ডারে আমি কোনো কলেজ দেখতে পেলাম না বা এই কোর্সটা হয়। ঠিক আছে? ডিপ্লোমাটা হয় যত সম্ভব আমি দেখেছি স্টেট মেডিকেল ফ্যাকাল্টির আন্ডারে। কিন্তু অনেক ইউনিভার্সিটির আন্ডারে যেমন কলকাতার মধ্যে তুমি যদি দেখো আ স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটি আছে, এসএনইউ সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি আছে, ব্রেনওয়্যার ইউনিভার্সিটি এইসব জায়গায় কিন্তু বিএসসি ইন রেডিওলজি হয়ে থাকে। তো এটা ৩ বছরের মতো ডিউরেশন থাকে এই কোর্সটায় এবং এখানে তোমার কি কাজ হয়? তোমার মেইন কাজ হলো এক্স-রে করা, সিটি স্ক্যান করা, এমআরআই করা। এগুলোই তোমার মেইন কাজ হয়ে থাকে। তুমি ডায়াগনস্টিক সেন্টারে কাজ করতে পারো, কোনো হসপিটালে কাজ করতে পারো। গভর্নমেন্ট ভ্যাকান্সি আচ্ছা হ্যাঁ, তোমাদেরকে তো এটা বলা হলো না। কিন্তু গভর্নমেন্ট ভ্যাকান্সি কিন্তু মেডিকেল ল্যাব টেকনোলজিসদের ভালো মতোই থাকে। তো এই বিষয়টাও মাথায় রাখতে হবে। আমি এটা বলতে ভুলে গেছিলাম। আচ্ছা বিএসসি ইন রেডিওলজির ক্ষেত্রে তোমার যদি বলি যে গভর্নমেন্ট ভ্যাকান্সি, হ্যাঁ, রেডিওলজিস্টদেরও গভর্নমেন্ট ভ্যাকান্সি থাকে এবং তবে তুলনামূলক কম সেটা দেখতে গেলে কিন্তু তুমি কাজ পেয়ে যাবে। হ্যাঁ? তো কাজ পেয়ে যাওয়াটা খুব একটা চাপের হয় না। প্যারামেডিক্যাল যেকোনো কোর্সেই মোটামুটি চাকরি পেয়ে যাওয়া যায় কিন্তু সেলারিটা স্টার্টিং এ একটু কম থেকে থাকে। আচ্ছা। নেক্সট আমার যে লিস্টের মধ্যে আছে যে কোর্সটা 3rd নাম্বার বিএসসি ইন অপারেশন থিয়েটার টেকনোলজি। আচ্ছা এটা বলে রাখি যে বিএসসি ইন অপারেশন থিয়েটার টেকনোলজির যে কোর্সটা আছে এটা সম্বন্ধে অনেকের মধ্যে একটা মিসকনসেপশন আছে যে আম এই যে টেকনোলজি বিষয়টা যেহেতু তো এই আ কোর্সের নামের শেষে আছে, অনেকে ভাবে যে টেকনোলজিস্ট মানে হলো তারা ডিফারেন্ট মেশিন পত্র বা ইঞ্জিনিয়ারদের মতো অনেকটা কাজ করবে। বাট এটা একদমই নয়। ইঞ্জিনিয়ারদের মতো কিন্তু কাজটা এইখানে নয় যে তুমি সার্ভিসিং করবে মেশিনটা বা মেশিনটা রিপেয়ারিং এইসব ধরনের কোনো কাজ নয়। তোমাদেরকে অন সাইট কাজ করতে হবে। পুরো মেডিকেল টিমের সাথে কাজ করতে হবে। মানে ডক্টরদের সাথে কাজ করতে হবে। আমি যদি বলি ইন কেস অফ অপারেশন থিয়েটার টেকনোলজি সেখানে তোমাকে সার্জনকে অ্যাসিস্ট করতে হবে। সার্জনকে ইন্সট্রুমেন্ট সাপ্লাই করতে হবে, পেশেন্ট রেডি করতে হবে। সার্জারি হওয়ার পর পেশেন্টকে শিফট করতে হবে। ঠিক আছে?
আচ্ছা, অ্যানেসথেসিয়া মেশিনটাকে অপারেট করতে হতে পারে। অ্যানেসথেসিয়া যে দেবেন মানে অ্যানেস্থেসিস্ট যে থাকবেন বা অ্যানেসথেসিওলজিস্ট তাকে অ্যাসিস্ট করতে হতে পারে। ঠিক আছে? তো এটাই হতে পারে মানে এটাই অপারেশন থিয়েটার টেকনোলজিস্টদের কাজ। এটার ডিউরেশন তোমার ৪ বছর হয়ে থাকে আমাদের হেলথ ইউনিভার্সিটির আন্ডারে ৩ বছরের এডুকেশনাল কোর্স এবং তারপর হচ্ছে ইন্টার্নশিপ হয়ে থাকে। ঠিক আছে? তো এখানে তোমার স্যালারিজ যদি বলতে পারো এরকমই প্রায় ল্যাব টেকনোলজিস্টদের কাছাকাছি প্রায় ওই স্টার্টিং এ ১৫ থেকে ৳১৮,০০০ এরকম তুমি এভারেজ রাখতে পারো একটা স্যালারি ফ্রেশারদের। আর যদি বেটার মানে কোনো জায়গায় যেমন টাটা মেডিকেল বা তুমি ধরো মানে অ্যাপোলো, ফোর্টিস এইসব মতো বড়, বড় যে হসপিটাল চেইন আছে এখানে যদি তুমি জব পাও তাহলে তুমি অ্যাবভ ২ বা মানে 20,000-25,000 পার মান্থ সেলারি একটা এক্সপেক্ট করতে পারো। আচ্ছা জব গভর্নমেন্ট ভ্যাকান্সির দিক থেকে দেখতে গেলে একটাই আমাদের স্টেটে ভ্যাকান্সি বেরিয়েছে। যেটা কমপ্লিট হয়ে গেছে সেই ভ্যাকান্সিটা ক্লিয়ার হয়ে গেছে। নেক্সট কোনো ভ্যাকান্সি বেরোবে কিনা সেটা গভর্নমেন্টের উপর বাট আশা করছি বেরোবে। আ সো গভর্নমেন্টের যে সেলারিটা আছে সেটা 35,000 মতো। তো ঠিক আছে গভর্নমেন্ট সেলারি তো তোমরা এক্সপেক্ট করতে পারো এমনই হবে। বাট প্রাইভেটে তোমরা এটা এক্সপেক্ট করো না যে স্টার্টিং এই তোমাকে 35,000 সেলারি দেয়া হবে। ঠিক আছে? সো নেক্সট আমি যে কোর্সটাকে রেখেছি সেটা হলো বিপিটি। বিপিটি কিন্তু দেখো এবার আমার র‍্যাংকিংটা নিয়ে তোমরা বেশি কোনো ডিফারেনশিয়েট করো না। র‍্যাংকিংটা যাই হতে পারে তোমার চয়েসের উপর ডিপেন্ড করবে। বিপিটি মানে হচ্ছে ব্যাচেলর ইন ফিজিওথেরাপি। আচ্ছা বিপিটি খুব ভালো একটা কোর্স আমি বলব। যেখানে তোমার নামের আগে ডক্টর আসতে পারে। হ্যাঁ, ডক্টর আসে। তো এই কোর্সটার ডিউরেশন ৪ ইয়ার্স এর হয়ে থাকে এবং এখানে ৩ বছরের এডুকেশন থাকে আর ১ বছরের ইন্টার্নশিপ হয়ে থাকে। আ তো ১ বছরের ইন্টার্নশিপের ব্যাপারটাও এখানে একটু আ মানে অনেক ইউনিভার্সিটিতে ৬ মাসের ইন্টার্নশিপ হয়ে থাকে এবং অনেক ইউনিভার্সিটিতে ১ বছরের ইন্টার্নশিপ হয়ে থাকে। তো এখানে তুমি হসপিটালে চাকরি করতে পারো, নিজস্ব ক্লিনিক খুলতে পারো। মানে ফিজিওথেরাপি ক্লিনিক, তুমি হোম কেয়ারে যেতে পারো। তুমি হোম কেয়ারে যেতে পারো। ঠিক আছে? তো এভাবেই কাজগুলো চলতে থাকে। আ ফিজিওথেরাপি সম্বন্ধে আশা করি তোমাদেরকে বেশি কিছু বলার নেই। ফিজিওথেরাপি মানে হলো আমাদের যে বডি পার্টস গুলো আছে সেগুলো অনেক সময় আ ধরো হাঁটুতে ব্যথা করছে কন্টিনিউ বয়স হয়ে গেলে তো এরকম হতে পারে বা ডিফারেন্ট টাইপের ডিজিজেস হয় যেটা বোনস রিলেটেড, মাসল রিলেটেড। তো সেই ডিজিজ গুলোকে আম কিউর করার কাজ ফিজিওথেরাপিস্টরা করে থাকেন। ঠিক আছে? তো এখানে একটা সবথেকে ভালো অপশন মানে আমি বলব কি যে নিজস্ব ক্লিনিক খোলার একটা যে লাইসেন্স পেতে পারে সে। সো নিজস্ব ক্লিনিক থাকলে একটা বিজনেস অপরচুনিটি খুব ভালো হয়, ভালো তৈরি হয়। তো এখানে সেলারি তুমি ধরতে পারো যে আ এভারেজ আমি যদি ধরি ৩ থেকে ১০ লাখ টাকা পার অ্যানাম সে কামাতে পারে। বছরে ৩ থেকে ১০ লাখ টাকা এরকম একটা পেতে পারে। আ আর গভর্নমেন্ট ভ্যাকান্সি তো আছেই গভর্নমেন্ট ভ্যাকান্সি। তবে ল্যাব টেকনোলজিস্টদের গভর্নমেন্ট ভ্যাকান্সিটা একটু বেশি বেরোয় এটা মনে রাখবে। ফিজিওথেরাপিস্টদের গভর্নমেন্ট ভ্যাকেন্সি তুলনামূলক একটু কম বাট তাও বেটার। আচ্ছা, ব্যাচেলর আ ইন আমি যে নেক্সট কোর্সটা যেটা রেখেছি ব্যাচেলর ইন অপটোমেট্রি। অপটোমেট্রি মানে হলো তোমাদের যে চোখের ডিপার্টমেন্ট আছে। মানে আম চোখের পাওয়ার কত হয়েছে সেটা দেখা বা চোখের ডিফারেন্ট টাইপ অফ যে ডিজিজেস হয় সেগুলো সম্বন্ধে জানা এবং যে অপটোমেট্রিস্ট যারা হয় তারা কিন্তু মেইনলি চোখের ক্যাটারেক্ট হয়েছে কিনা বা চোখের পাওয়ার-টাওয়ার এইসব বিষয়গুলো দেখে থাকেন। অনেক রকমের চশমার দোকানে তারা মালিক হয়ে থাকেন। আ অনেক রকমের তারা অনেক রকমের হসপিটালে তারা কাজ করে থাকেন অপটোমেট্রিস্টরা। তো আ এদেরও ফিউচার মোটামুটি ভালোই বলা যেতে পারে। আর লাস্ট আমি যেটা রেখেছি সেটা হলো বিএসসি ইন ডায়ালিসিস। আচ্ছা, এর সাথে আরেকটা কোর্স রাখবো। সেটা লাস্টে বলছি। ঠিক আছে? তো বিএসসি ইন ডায়ালিসিস হচ্ছে ডায়ালিসিস তোমরা সবাই জানো যেসব পেশেন্টদের কিডনি ফেইলিউর হয়ে থাকে, সেই কিডনি ফেইলিউর পেশেন্টদের ডায়ালিসিস করতে হয় ব্লাড ফিল্ট্রেশন এর জন্য। তো সেই প্রসেসটাকে চালিয়ে যাওয়ার কাজ হচ্ছে আ যারা ডায়ালিসিস টেকনোলজিস্ট হবে তাদের। তো তারা নেফ্রোলজিস্টদের সঙ্গে মেইনলি কাজ করে, যারা কিডনি স্পেশালিস্ট হয় তাদের সাথে কাজ করে এবং ডায়ালিসিস যে সেন্টার হয়, সেই ডায়ালিসিস সেন্টার যেকোনো হসপিটাল গভর্নমেন্ট হসপিটাল, প্রাইভেট হসপিটাল এখানে তারা চাকরি করতে পারে। আচ্ছা, প্রাইভেট সেক্টরে মাইনে তুমি ধরে রাখতে পারো এমনই নরমাল হয়ে থাকে ১৫,০০০ থেকে ২৫,০০০ এর একদম মধ্যে এরকম একটা সেলারি হয়ে থাকে। আচ্ছা, ডায়ালিসিস টেকনোলজিস্ট তবে টেকনোলজিস্ট যারা হয় তাদের ডিমান্ডটা একটু ও কম আমি বলব। কারণ ডায়ালিসিস যে সেন্টার তুলনামূলক একটু কম হয়ে থাকে।
রাদার দ্যান অন্য ডিপার্টমেন্ট যেগুলো আমি বলছি। যেমন ল্যাব যদি বলে থাকি, মানে ছোটখাটো ল্যাব থেকে শুরু করে বড়, বড় ল্যাব চারিদিকে ছড়িয়ে আছে। কিন্তু ডায়ালিসিস সেন্টার একটু কম হয়ে থাকে। তবে ইন ফিউচার বাড়বে। তো এটার ফিউচার স্কোপ খুব ভালো আছে আমার মনে হয়। সো ফাইনালি এর সাথে আমি আরেকটা কোর্স এড করতে চাইবো, যেটা আমার মনে হয় খুব ভালো কোর্স। বাট অল ওভার ইন্ডিয়া এর প্রাধান্যতাটা ঠিকভাবে দেওয়া হয় না। এটা ওয়েস্ট বেঙ্গলেই শুধু প্রাধান্যতাটা দেওয়া হয় যা দেখেছি। যেটা হচ্ছে বিএসসি ইন ক্রিটিক্যাল কেয়ার টেকনোলজি। তো ক্রিটিক্যাল কেয়ার টেকনোলজি যারা হয় তারা আইসিইউতে মেইনলি কাজ করে। আইসিইউতে পেশেন্টের কেয়ার দেয়। আ পেশেন্টের ভেন্টিলেশন যে মেশিনটা হয়, ভেন্টিলেটর মেশিন সেগুলোকে অপারেট করে। ডিফারেন্ট রেসপিরেটরি যে থেরাপি হয় সেগুলো দিয়ে থাকে। তো এদের কাজটা খুবই ইম্পোর্টেন্ট এবং এদের কাজটা খুবই আ মানে ঝুঁকি সাপেক্ষ। পেশেন্ট ডেথ অনেক দেখতে হয় আইসিইউতে মেইনলি। এখানে এতগুলো যে কোর্স সম্বন্ধে তোমাদেরকে যে ডিসকাশন করলাম, এখানে অতটা মানে পেশেন্ট ডেথ এইসব বিষয়টা একটু কম দেখতে হয়। বাট ক্রিটিক্যাল কেয়ার টেকনোলজিস যারা হয় তাদেরকে এভরিডে ডেথস দেখতে হয়। তো এই কাজটা যতটা গুরুত্বপূর্ণ কাজ ততটা কিন্তু অল ওভার ইন্ডিয়া এটার প্রাধান্যতা দেওয়া হয় না। আ কারণ একটা কোর্সের ডিফারেন্সিয়েশন এসে গেছে। রেসপিরেটরি থেরাপিস্ট হিসাবে যে কোর্স এসে গেছে সেটা তাদেরকেই প্রাধান্যটা দেওয়া হয়। যাক, কিন্তু কাজটা মানে অ্যাজ আ ক্যারিয়ার ইটস অলসো আ গুড অপশন। ঠিক আছে? তো আশা করি তোমরা সবাই বুঝতে পেরে গেছো যে কোন কোর্সগুলো করলে মানে কোন কোর্সগুলো সবথেকে ভালো কোর্সেস আছে আ আ এবং যাদের ফিউচার গুলো ভালো আছে। তো এবার তোমাদের আমি নেক্সট কোয়েশ্চেন এ চলে যাব, যেটা হচ্ছে হ্যাঁ, বেস্ট কলেজ। তো বেস্ট কলেজ দেখো, বেস্ট কলেজটা চুজ করাটা খুব টাফ বিষয়। কিন্তু তার সাথে আমি তোমাদেরকে বলে রাখতে চাই যে বেস্ট কলেজ এরমভাবে চুজ করা যায় না। যদি আমি র‍্যাংকিং করে তোমাদেরকে বলি, এইভাবে র‍্যাংক করা সম্ভব নয় বেস্ট কলেজ। আচ্ছা, যেমন কোর্সও র‍্যাংক করা সত্যি কথা আমার মনে হয় সম্ভব নয়। কারণ কোর্সটাকে র‍্যাংক করতে গেলে তোমার যেটা প্রায়োরিটি তোমার কাছে সেটাই বেস্ট হবে। তেমনই কলেজেও তোমার কাছে একটা কিছু প্রায়োরিটি লিস্ট থাকবে, সেই অনুযায়ী বেস্ট হবে। তো সবচেয়ে বেস্ট আইডিয়া হলো তোমরা যে কলেজগুলোকে সিলেক্ট করছো, মানে একটা কোর্স ১ম এ সিলেক্ট করলে, তারপর সেই কোর্সটা কোন কলেজে করানো হয় সেটা সিলেক্ট করলে। সিলেক্ট করার পর তুমি সেই কলেজে যারা পড়ে সেই কলেজটাকে সম্বন্ধে একটু Facebook এ সার্চ করো, একটু সোশ্যাল মিডিয়াতে সার্চ করো। তারপর সেখান থেকে একটু কনট্যাক্ট করার চেষ্টা করো যারা ওই কলেজে পড়াশোনা করেছে। তাদেরকে ডাইরেক্টলি মেসেজ করো বা তাদেরকে কনট্যাক্ট করার চেষ্টা করো এবং তাদের কাছ থেকে জানো যে সেই কলেজের ফ্যাকাল্টি কেমন, সেই কলেজে প্র্যাকটিক্যাল নলেজ কেমনভাবে দেওয়া হয়, সেখানে ইন্টার্নশিপ কেমন হয়, এইসব সম্বন্ধে তোমরা ভালো করে জেনে নেওয়া উচিত। ঠিক আছে? তো সেইটা জানার পরেই কিন্তু তোমরা প্রপার কলেজ সিলেক্ট করতে পারবে। আর কখনোই কোনো YouTube ভিডিও বা কোনো ওয়েবসাইটে গিয়ে দেখলে যে এই র‍্যাংকিং, এই কলেজটা এই ভালো, এইভাবে কিন্তু কলেজ সিলেকশন হয় না। আচ্ছা, মেইনলি আমি কিন্তু এই কলেজ সিলেকশনের বিষয়টা কিন্তু প্রাইভেট কলেজের ক্ষেত্রে বলছি। এবার গভর্নমেন্ট কলেজের ক্ষেত্রে দেখো, তোমার কাছে যদি ভালো র‍্যাংক থাকে তুমি ভালো গভর্নমেন্ট কলেজ পেয়ে গেলে, সেটা নিয়ে কোনো ভাবার দরকার নেই। তুমি গভর্নমেন্ট কলেজেই পড়বে। ঠিক আছে? একদমই মানে এটা সিম্পল কথা একদম। ঠিক আছে? তো আশা করি তোমাদের এই ভিডিওটা খুব ভালো লাগলো। তোমরা কিছু জানতে পারলে এবং আগের ভিডিওটাও তোমরা আশা করি দেখেছো বা যদি না দেখে থাকো আশা করি দেখবে। সেখানে আমি কিন্তু গ্রাউন্ড রিয়ালিটিটা বলেছিলাম যে কতটা কি সেলারি হয়ে থাকে গভর্নমেন্টের ক্ষেত্রে এবং প্রাইভেটের ক্ষেত্রে। ইন্টার্নশিপ কেমন হয়ে থাকে। তো আ নেক্সট তোমাদের কি প্রশ্ন আছে এই ভিডিওর নিচে কমেন্ট করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো তোমাদের যদি ভালো লেগে থাকে। সো থ্যাংক ইউ। গুডবাই।